একটা হিন্দু ধর্মের আমদানি করেছে, ওরাই নাকি হিন্দু ধর্মের সব। বলুন তো কোথায় ছিল? যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন তো বিজেপি পার্টিটা জন্মায়নি। যেন মনে হয় আমরা কেউ আর হিন্দু নই। আমরা যে রোজ মা দুর্গার পুজো করি, কি পুজো আসছে তো সামনে, নিশ্চয়ই সবাই তৈরি হচ্ছেন এখন থেকে। এই কিছুদিন আগে ঈদ চলে গেল, বড়দিন চলে গেল, আপনাদের সবে বরাত চলে গেল, এরপর দুর্গা পুজো আসছে। আমরা দুর্গা পূজা করি না, আমরা লক্ষ্মী পুজো করি না, আমরা সরস্বতী পুজো করি না, আমরা শিবের পুজো করি না, আমরা মা শীতলার পুজো করি না, আমরা রক্ষাকালীর পুজো করি না। হিন্দু ধর্ম শেখাচ্ছেন আমাদের। যারা ইতিহাসের ছাত্রছাত্রী সবাই জানেন, ভারতবর্ষের তপবন থেকে ভারতীয় ধর্মের উদ্বোধন হয়েছিল, ভারতীয় শিক্ষার উদ্বোধন হয়েছিল, যাকে বলা হয় ঋক্ সাম যজু অথর্ব বেদ। বেদের 4টে পাঠ আছে। তাই কবি নজরুল ইসলাম লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত, কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। সবাই সব ধর্ম পড়ো, সব কিছুর মধ্যে যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সেই কথাই নেতাজি বলেছেন, যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন সে কথাই গান্ধীজি বলেছেন, যে কথা বাবা সাহেব আম্বেদকর বলেছেন সে কথাই মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, যে কথা হরিচাঁদ ঠাকুর বলেছেন সে কথাই রঘুনাথ মুর্মু বলেছেন, যে কথা বিরসা মুন্ডা বলেছেন সে কথাই মনে রাখবেন আমাদের সমাজের কেউ না কেউ বলেছে। কথাটা হয়তো একটু অন্যভাবে হতে পারে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ওরে টাকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন, ওরে মাকে কেউ মা বলে, কেউ বা মাদার বলে, কেউ বা আম্মা বলে, তফাৎ তো এইটুকু। জানেন তো, একটা শব্দ সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত, সেটা হচ্ছে মা। জল, কেউ জলটাকে জল বলে, কেউ পানি বলে, কেউ বা ওয়াটার বলে, তফাৎ তো এইটুকুই। তাহলে কেন আমাদের মধ্যে রোজ দাঙ্গা সুরসুরি থাকবে? কেন আমাদের মধ্যে এনআরসি নিয়ে ভাগাভাগির খেলা করতে দেওয়া হবে? কেন আমাদের মধ্যে কে করবে? কেন আমাদের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে? কেন সংবিধান ভেঙে দেওয়া হবে? কেন ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে? কেন রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়া হবে? নেতাজিকে ভুলিয়ে দেওয়া হবে? গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হবে? দূরদর্শনকে গেরুয়া করে দিয়েছে, রেল লাইনগুলোকে, রেল স্টেশনগুলোকে গেরুয়া করে দিয়েছে। কি বলছেন? যারা ত্যাগী সাধু পুরুষ তারা গেরুয়া পরে। আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে চোর ডাকাতগুলো, চোর ডাকাত মাফিয়াগুলো। এদের মনুষ্যত্বের কোনো দাম আছে? নেই। তাই ওরা একটাই কথা জানে, যত পারো মিথ্যে বলে যাও। যেরকম গোয়েবলেসের কায়দায় একটা মিথ্যে বারবার বলতে বলতে ভাবছে সত্যে পরিণত হবে। আরে একটা জিনিস একবারই হয়, বারবার হয় না। আম গাছে কখনো আমরা ফলে? না ক্যাকড়ার পেটে ট্যাংরা মাছ জন্মায়? ক্যাকড়ার পেটে। কাজেই মনে রাখবেন, আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ে যাওয়ার আগে আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা লিখেছিলেন, গানটা আপনারা সবাই জানেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আজকে কিন্তু কোনো রাজা নেই, আজ সবটাই প্রজা।
একটা কোটিপতির যা ভোটের দাম একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম, একটা কোটিপতির যা ভোটের দাম একটা টোটোওয়ালার তাই ভোটের দাম, একটা মজদুরের যা ভোটের দাম একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারও সেই ভোটের দাম। ভোটের দামে কিন্তু কেউ কম বেশি নয়, সবাই সমান। তাই আগামী দিন ভালো থাকতে চান তো? কি লক্ষ্মীর ভাণ্ডার চলবে? মা বোনেরা পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডারের নাম লিখিয়েছেন? লিখিয়েছেন? আরে যারা লিখিয়েছেন হাতটা তুলে তো বলুন লিখিয়েছেন। টাকাটা পাচ্ছেন? 500 টাকা আরো বাড়িয়ে দিয়েছি। এখন শুধু পাচ্ছেন তাই নয়, বিজেপি বলেছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি শুধু বলেছি তোর সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। হাতটা দিয়ে দেখিস, তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্নার কি দাম। মায়ের যেমন হাঁড়ি কড়াইতে রান্না করে, আর ওই হাঁড়ি কড়াইটা যদি মাথায় মুখের ওপর লেপটে দেয় তাহলে বুঝবি যে মায়ের কত দাম। এ টাকা মায়েদের আত্মসম্মানের, মায়েদের গর্বের। যতদিন বেঁচে থাকবেন পাবেন। এখন পাবেন 60 বছর পর্যন্ত। এবারেই 60 বছর যাদের হয়েছে, এপ্রিল মাসে 6 লক্ষ মহিলার 60 বছর হয়ে গিয়েছিল। আমি বলেছি হবে না। স্টেট কন্যাশ্রী যেমন স্কুলে আছে 1, কলেজে আছে কন্যাশ্রী 2, বিশ্ববিদ্যালয় আছে কন্যাশ্রী 3, তেমনি মা বোনেদেরও 60 বছর পর্যন্ত থাকবে লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছর হয়ে গেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে লক্ষ্মীর ভাণ্ডার 2। সাইকেল সবাই পায়, স্মার্ট কার্ড সবাই পায়, ওবিসি রিজার্ভেশন যাদের আছে সব সুযোগ সুবিধা আপনারা পান, মেধাশ্রী পান, যোগ্যশ্রী পান, কৃষকরা 10,000 টাকা ভাতা পান, বয়োজ্যেষ্ঠরা ভাতা পান। যতটা সম্ভব আমাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা বিনা পয়সায় রেশন দিই। আমরা 5 লাখ টাকা করে চিকিৎসায় করবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্যসাথী স্কিম করে দিয়েছি। এমনকি যারা বাইরে কাজ করে তাদের যাতে স্বাস্থ্যে কোনো অসুবিধে না হয়, তাই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা 5 লক্ষ টাকা করে আলাদা একটা স্কিম করে দেবো। তার কারণ সেইটা ওদের হাতে থাকলে ওরা বাইরে নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবে। মালদার মানুষ দেখেছেন, যখনই বাইরে কোনো মানুষ বিপদে পড়েছে কে আপনাদের পাশে ছুটে এসছে? কে ছুটে দাঁড়িয়েছে? ডেড বডিগুলো বহন করে নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ, মনে রাখবেন। খুব দুঃখের সাথে কষ্টের সাথে ডেড বডি বহন করে নিয়ে আসতে হয়, কিন্তু সেক্ষেত্রেও আমরা এসে পাশে দাঁড়াই। আমাদের স্কিম আছে, আমরা পরিবারগুলোকে সাহায্য পর্যন্ত করি এবং করে যাব। যতদিন বাঁচব করে যাব। আমার পরেও যারা তৃণমূল কংগ্রেস করবে তারাও করে যাবে। তার কারণ এটাই আমাদের দলের আদর্শ। বিজেপি যতই বদনাম করার চেষ্টা করুক, যখন দেখে সোজা কথায় কাজ হচ্ছে না, তখন ব্যাকা পথ নেয়। ভাবছে গোয়েবলেস হয়ে গেছে। রোজ বলো তৃণমূল চোরায়, আরে চুরিটা করলো কোথায়? প্রমাণটা দেখাও। আমি তো বারবার বলেছি, ক্ষমতা থাকলে মোদি বাবু, আমি ওপেন দাঁড়িয়ে বলছি, একটা শ্বেতপত্র বের করো। 350 সেন্ট্রাল টিম বাংলায় পাঠিয়েছ, কিচ্ছু ধরতে পারিনি। তা সত্ত্বেও তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছ। তোমরা আমাদের 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছ। তোমরা বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ। তোমরা রাস্তা তৈরি করার কাজ বন্ধ করে দিয়েছ। আর এখন বলছো দুয়ারে রেশন দেওয়া যাবে না, ওটা নাকি বেনিয়ম। তুমি যা বলবে তাই হবে। এদিকে ইচ্ছে মতো নাকি? আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ একরকম রেকর্ড, 70 বছরের তাপমাত্রার রেকর্ড। এরকম গরম
এইরকম গরম আমাদের রাজ্যে পড়েনি। 70 বছরে তাপমাত্রার সর্বকালীন রেকর্ড তৈরি হয়ে গেল আজ, কারণ কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা কেন, দমদম, বাঁকুড়া, বহরমপুর 43, বহরমপুর 43, বীরভূম 42। কতদিন চলবে এই পরিস্থিতি, কি বলছে হাওয়া অফিস? রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রৌনক, কি বলছে হাওয়া অফিস? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আগামী বুধবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এই তীব্র তাপপ্রবাহের দহন জ্বালা সহ্য করতে হবে গোটা রাজ্যবাসীকে। এবং গত 50 বছরে কিন্তু রেকর্ড গরম কলকাতা, দমদম বেশ কিছু জায়গায় কিন্তু 43 ডিগ্রি ছুলো তাপমাত্রার পারদ। এবং যেটা জানা যাচ্ছে, বৃষ্টিপাতের তো কোনো রকম দেখা মিলবে না, উল্টে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে এবং তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধুমাত্র উত্তরবঙ্গের যে ওপরের অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ কালিম্পং, দার্জিলিং এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে, কিন্তু উত্তরবঙ্গের যে সমতলের জায়গা সেখানেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও কিন্তু তাপপ্রবাহ চলবে। যেটা জানাচ্ছে হাওয়া অফিস, যে বৃষ্টিপাতের দেখা নেই এবং যে লু, সে লু কিন্তু সকাল থেকেই বইবে। আজকের শহর কলকাতার যে তাপমাত্রা ছিল সকাল থেকেই কিন্তু একেবারে গলদঘর্ম পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে গরমের তীব্রতা, সেই তীব্রতাও কিন্তু অনুভব করা যাচ্ছিল কলকাতার ক্ষেত্রে এবং 43 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল শহর কলকাতার তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা বহাল থাকবে এবং ক্রমশ পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। অতনু। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্য শুধু নয়, যেমন আপনাদের বলছিলাম যে মোট 3টি রাজ্য, আমাদের রাজ্য সহ আরও 2টি রাজ্য, এই 3 রাজ্যের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ আগামী 4 দিন তাপপ্রবাহ তো চলবে। মৌসুম ভবন জানিয়ে দিচ্ছেন সাবধানে থাকতে হবে এই 3 রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বিহারের যারা থাকেন তাদেরকে সাবধানে থাকতে হবে। তো 4 দিন, আগামী 4 দিন এই তাপপ্রবাহ চলবে, তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে একবার শোনাবো আপনাদের। আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটার সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এবং শুধু তাই এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট। টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে, ওয়েস্টার্লিটা কম। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। এবং শুধুমাত্র মানুষ নয়, অস্বস্তিতে পড়ে রয়েছে পশু পাখিরাও। আলিপুর চিড়িয়াখানার ছবিও যদি আমরা দেখি, সেখানে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কারণ এই গরমে হাঁসফাঁসে দশা সবার। শ্রীনিকেতন 44 ডিগ্রি, কলাইকুণ্ডা 45 ডিগ্রি, বহরমপুর 44 ডিগ্রি, মেদিনীপুর 44 ডিগ্রি। এই গরম তাপপ্রবাহ পানাগড় 44 ডিগ্রি, এই বর্ধমান 44 ডিগ্রি। তার মধ্যে পশু পাখি চিড়িয়াখানায় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোথাও ফ্যান, কোথাও কুলারের ব্যবস্থা করা হয়েছে, তাদের যাতে ছায়া রাখা যায়। কোনো রকম হিট ওয়েভে যেন তারা কোনোভাবেই এফেক্টেড না হয়, তাদের উপর প্রভাব যাতে না পড়ে সেই দিকটা দেখা হয়। এবং রেকর্ড গরম, আরও আমরা একবার তাপমাত্রা দেখে নিই যে আজ আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কত একবার দেখে নেওয়া যাক। দমদম 43 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 43, অর্থাৎ বাঁকুড়া, কলকাতা, দমদম, বহরমপুর একই লাইনে দাঁড়িয়ে আছে। বীরভূম কিছুটা কম, 42 ডিগ্রি সেলসিয়াস। আর এই তীব্র গরম, সেই গরমের মধ্যেও একটা ভালো ছবি আপনাদের দেখাবই। ভালো ছবি দেখাবো, কারণ এই যে দহন জ্বালা, সেই দহন জ্বালা থেকে মুক্তির জন্য অপেক্ষা করতে হবে আপনাদের অন্তত রবিবার পর্যন্ত, রবি সোম পর্যন্ত দক্ষিণবঙ্গকে। তবে তার আগেই
একটা ভালো ছবি আপনাদের দেখাই, মন ভালো করে দেওয়া ছবি। এ ছবি মহিষা দলের। হ্যাঁ, আক্ষরিক অর্থেই স্বস্তির বৃষ্টি। দিনভর যে দহন জ্বালা, সেই দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তি। কারণ গরম বাড়বে, গরম চলবে, তাপপ্রবাহ চলবে আগামী ৩-৪ দিন। হাওয়া অফিসের পূর্বাভাস সেরকমই, কিন্তু তাতেও ক্ষণিকের স্বস্তি। কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এই গনগনে আছেও শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ লাইন করে দিনভর। কারণ এবার লড়াই তাদের একার। তারা বলছেন একার লড়াই, তারা যোগ্যতার প্রমাণ দিতে চান। হাজার হাজার হলফনামা জমা পড়বে আদালতে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এক নজিরবিহীন লড়াইয়ে যোগ্যরা বৈধ কাগজপত্র নিয়ে শহীদ মিনারের কাছে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন। অভিজিৎ, কি বলছেন ওরা? নিজেরাই লড়াই করতে চাইছেন এবার। একদমই যেভাবে অতনু বলা যেতে পারে, এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই বক্তব্য যে যেভাবে তারা বঞ্চিত হচ্ছেন, তাদের এই লড়াই তারা একাই লড়বেন। এবং সেই কারণেই দেখতে পাচ্ছ যে সকাল থেকে এই তীব্র গরমকে উপেক্ষা করেও যেভাবে এই শহীদ মিনার চত্বরে শয়ে শয়ে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা, এমনকি হাজারও ছাড়িয়ে গেছে বলা যেতে পারে, তারা এখানে এসে ফর্ম ফিল আপ করছেন এবং তারা সুপ্রিম কোর্টে তারা এই পিটিশন দাখিল করবে। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের হাতে এই ফর্ম, প্রত্যেকের হাতে ফর্ম এবং এই টোকেন দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকে এইভাবেই তারা আবেদন করবেন। আপনার নাম? মোহাম্মদ আশিক ইকবাল। কোথায় বাড়ি? কোথায় বাড়ি আমার উত্তরবঙ্গে, কিন্তু আমি চাকরি সাউথ চব্বিশ পরগনায় করি আর কি। তো আপনারা কিসের আবেদন করতে চান? আমরা চাইছি যে যোগ্যরা যেন তাদের মানে যে আমরা বহাল আছি সেটা যেন থাকে, বহাল থাকে। আমরা তো কোনো অপরাধ করিনি, বা সেটা কমিশন হয়তো ভুল করেছে, তার দায় আমরা কেন নেব? আমরা অনেকেই আছি, আমি নিজে অন্য চাকরি ছেড়ে এসেছি এখানে, সেই যে আমরা অনিশ্চিত হয়ে পড়েছি। আমরা চাইছি মহামান্য বিচারপতির কাছে, যে সুপ্রিম কোর্টের কাছে, যেন আমাদের এই যোগ্য প্রার্থীরা যেন মানে নিশ্চিত থাকতে পারে, এবং তার তদন্ত যদি করতে হয় সে আবার তদন্ত করুক, কিন্তু যোগ্যরা যেন বহাল থাকে, এইটুকু আমাদের আবেদন। এবং অতনু দেখা যাচ্ছে যে এখনো বহু শিক্ষক শিক্ষিকা তারা এইভাবেই ফর্ম ফিল আপ করছেন, প্রত্যেকে পিটিশন দাখিল করছেন এবং এইভাবেই তারা প্রত্যেকে এই আবেদন করতে চলেছেন। দিদি, এইভাবে এই গরমের মধ্যেও আজকে এরকম ভাবে রাস্তায়? নো কমেন্টস। তো দেখতে পাচ্ছি কারণ প্রত্যেকেই একটা মানে এইরকম একটা সমস্যার মধ্যে রয়েছে অতনু, এবং যে কারণে দেখতে পাচ্ছ যে শয়ে শয়ে মানুষ এখনো এখানে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে তারা এখানে ফর্ম ফিল আপ করছেন। কারণ তারা তাদের এই লড়াই তারা একাই লড়বেন ঠিক করেছেন, এবং যে কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এবং এই লড়াইয়ে তারা মনে করছেন যে যেভাবে এই লড়াই চলছে, সেই লড়াইয়ে আরও প্রত্যেকটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এই লড়াইয়ে অংশ নেবেন এবং আগামী দিনে তারা এই লড়াইকে প্রশস্ত করবেন। ধন্যবাদ অভিজিৎ, ধন্যবাদ। কামিং আপ নিবেদন করছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটা ইএমআই ছাড়। ছড়ি, গদা, ত্রিশূলের পর এবার দিলীপের হাতে হকি স্টিক। ভোটের জনসংযোগে ফের দিলীপের দাওয়াই। রাজ্য জুড়ে কাটমানির খেলার মধ্যেই জাতীয় খেলার প্রচার, দাবি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কামিং আপ নিবেদন করলো গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটা ইএমআই ছাড়। অমিত শাহ রাজ্যে এসেছেন 24-এর প্রচারে, কিন্তু সেখানে রাজ্য সরকারকেই টার্গেট করছেন। পরিবারতন্ত্রের কথা বলছেন, তৃণমূলে বিরোধ ঘটানোর চেষ্টা করছেন। অমিত শাহর সেই বক্তব্য এবং পাল্টা বক্তব্য শুনুন। चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को
परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए? मुझे बताओ, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? तो मोदी जी को पीएम बनाना है तो असीम सरकार जी को वोट देकर उनको सांसद बनाइए। আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন। আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিন তো করছি। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়, আপনি জীবনে আন্দোলন করেননি, আপনি নিজে জেল খাটা আসান। আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না।